আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমরা আবারও হাজির হলাম আর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের সামনে। আজকের প্রশ্নটি বিগত 1991 সাল থেকে 2025 সাল পর্যন্ত, অর্থাৎ একাধিকবার এই প্রশ্নটা আসছে। এই প্রশ্নটি পিআরবি প্রশ্ন। আপনারা এই প্রশ্নটি মিনিমাম 2-3 বার লিখবেন এবং এই প্রশ্নটি আবারও পরীক্ষা আসতে পারে। তাহলে প্রশ্নটি হচ্ছে, আমরা খেয়াল করি যে কোন কোন ক্ষেত্রে বা যে সকল ক্ষেত্রে পুলিশ অফিসার আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে, অথবা কোন কোন ক্ষেত্রে পুলিশ অফিসার গুলি বর্ষণ করতে পারে। তাহলে আমরা এই প্রশ্নটি যে উত্তর খুঁজতে যাই, আমরা অ্যাজ পার পিআরবি বিধান, এবং শুধু এই প্রশ্নটি শুধু পিআরবি দিয়েই কমপ্লিট নয়, এই প্রশ্নটি কার্যবিধির সাথে সম্পৃক্ত বা কানেক্টেড। এই প্রশ্নটি পেনাল কোডের সাথে কানেক্টেড এবং অন্য আইনের সাথে কানেক্টেড। তো এই যদি পরীক্ষা আসে, মোটামুটি আমরা যদি খেয়াল করি যে সকল ক্ষেত্রে পুলিশ অফিসার আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে বা কোন কোন ক্ষেত্রে পুলিশ গুলি বর্ষণ করতে পারে, আমরা এই প্রশ্নটি যদি পর্যালোচনা বা স্টাডি করে যেটা পাই, আমরা 3টি ক্ষেত্র পাবো। কয়টি ক্ষেত্র? 3টি ক্ষেত্র রয়েছে, যে 3টি ক্ষেত্রে একমাত্র পুলিশ অফিসার বা যে সকল ক্ষেত্রে গুলি বর্ষণ করতে পারে বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে। যে 3টি ক্ষেত্রে হচ্ছে, প্রথম হচ্ছে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ রাইট অফ প্রাইভেট ডিফেন্সের ক্ষেত্রে, অর্থাৎ আত্মরক্ষার ক্ষেত্রে। এই আত্মরক্ষার ক্ষেত্রে কিভাবে এই আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যায়, আমরা যেটা পেনাল কোডে আমরা যা পাই, 96 পেনাল কোডে 96 থেকে 103 পর্যন্ত, এবং পিআরবি 153 ঘ বিধিতে বলা রয়েছে এই কথাটি, যে আত্মরক্ষার ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যায়। যেমন আমরা বলি যে নিজের যান বা অন্যের যান বা অন্যের জীবন রক্ষা, সরকারি বেসরকারি সম্পত্তি রক্ষার ক্ষেত্রে পেনাল কোডের যে 99 যে রয়েছে, 99 ধারা রয়েছে, 99 শর্ত সাপেক্ষে আক্রমণকে প্রতিহত করার জন্য পুলিশ কি করতে পারে? আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে। তাহলে আমরা পেনাল কোডের এই 96 থেকে 103 এবং পিআরবি 153 ঘ এখানে ইউজ করতে পারি। তাহলে প্রথম হচ্ছে আত্মরক্ষার ক্ষেত্রে। আরেকটি বিষয় হচ্ছে, সেটা হচ্ছে বেআইনি সমাবেশ ও দাঙ্গা দমন। আমরা যেটা জানি, এটা হচ্ছে আনলফুল অ্যাসেম্বলি, যেটাকে এটা করার জন্য, দমন করার জন্য বা ডিসপার্স করার জন্য আমরা আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারি। এখানে বলা রয়েছে, যখন কোনো বেআইনি সমাবেশ দাঙ্গাকারীরা সরকারি কোনো বেসরকারি সম্পত্তি কি করে ধ্বংস করে বা জনজীবনের ক্ষতি করে বা বারবার সতর্ক করার পরও তারা যদি কোনোভাবেই তাদেরকে নিয়ন্ত্রণে আনা না যায়, তখন আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য এই আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে। এই ক্ষেত্রে সিআরপিসি, যেটা আমরা ফৌজদারি কার্যবিধি আমরা 127-1 বা 127, 128 এবং পুলিশ আইনের যেটা রয়েছে 30-1 এবং পিআরবি 153 গতেও আমরা কি করব, এবং পিআরবি 142-43, এখানে মোটামুটি কিন্তু অনেকগুলো অপশন চলে আসতেছে। এখানে কার্যবিধি 127 এবং পুলিশের 30-1 এবং পিআরবি 142-43 আমরা ইউজ করতেছি। অর্থাৎ 127-28 ক্ষেত্রে বেআইনি আনলফুল অ্যাসেম্বলি বা বেআইনি সমাবেশের ক্ষেত্রে আমরা এই আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারি। তাহলে আমরা দুইটা পেলাম, প্রথম হচ্ছে আত্মরক্ষার ক্ষেত্রে, আরেকটি হচ্ছে বেআইনি সমাবেশের ক্ষেত্রে। আরেকটি হচ্ছে যে আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে, অর্থাৎ গুরুতর অপরাধী বা গ্রেপ্তারের ক্ষেত্রে আমরা আত্মরক্ষার গুরুতর অপরাধের ক্ষেত্রে, এই গ্রেপ্তারের ক্ষেত্রে আমরা কি করবো, আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে আমরা এই আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারি। এখানে কখন? যখন কোনো আসামি গ্রেপ্তার করতে যাচ্ছেন, একমাত্র মৃত্যুদণ্ডে যদি আসামি হয়, সে আসামি যদি আপনাকে কোনো পলারোধ করে বাধা দেয় বা সে আপনাকে চলে যায়, এই ক্ষেত্রে তার আক্রমণ পালানোর চেষ্টা করার জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এই আইনে বলা রয়েছে, যেটা আমরা 46-3 ফৌজদারি কার্যবিধি 46-3 এবং পিআরবি 153 ঘরে গতে আমরা সেই কথাগুলো বলা রয়েছে। অর্থাৎ বলা রয়েছে যে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডপ্রাপ্ত যখন আসামি গ্রেপ্তার সময় যদি কোনো প্রকার বাধা দেয় বা পালানোর চেষ্টা করে, এই ক্ষেত্রে তখন আগ্নেয়াস্ত্র আপনি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ সংশ্লিষ্ট দ্বারা যেটা হচ্ছে বললাম 46-3 এবং পিআরবি 153 ঘ বিধিতে এই কথাগুলো রয়েছে। এছাড়া যদি আমরা খেয়াল করি, মূলত বেসিকভাবে যদি আমরা চিন্তা করি, এই 3টা ক্ষেত্রে আপনার পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে, পুলিশ গুলি বর্ষণ করতে পারে। তিনটি কী কী দেখলাম আমরা উপরে দেখতে পাচ্ছি, যে প্রথম হচ্ছে আত্মরক্ষার ক্ষেত্রে, 2 নম্বর হচ্ছে বেআইনি সমাবেশের ক্ষেত্রে, 3 নম্বর হচ্ছে যে গুরুতর অপরাধী বা আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে আত্মরক্ষা ব্যবহার করা যায়। এছাড়া যদি আমরা জানি যে এই আত্মরক্ষার ব্যবহার করতে গিয়ে, অর্থাৎ কিছু গুরুত্বপূর্ণ আগ্নেয়াস্ত্র ব্যবহার কিছু পূর্ব শর্ত রয়েছে, যেটা হচ্ছে আমরা 154-55 আমরা ইউজ করব, যেটা আমরা বারবার সতর্ক করব, এবং গুলি নিয়ন্ত্রণের বিষয়গুলো 154-55 বলা রয়েছে, এবং গুলি ব্যবহারের পরেও কিছু কন্ডিশন রয়েছে, কাজ রয়েছে, সেগুলো আমরা কার্যক্রম পরিচালনা করব। এছাড়া যদি আমরা চিন্তা করি যে গার্ড ডিউটি, এসকর্ট ডিউটিতেও যদি আমরা কোনো ট্রেজারি, বারুদখানা বা আসামি মূল্যবান কোনো সম্পত্তির ক্ষেত্রে, এই ছিনতাইয়ের ক্ষেত্রে আমরা কি করতে পারবো, যদি কোনো আক্রমণের ছিনতাইয়ের চেষ্টা হয়, সে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে।
এছাড়া আমরা আরও চিন্তা করি যে যখন আমরা বিআইপি ডিউটি করি, বিআইপি নিরাপত্তা ডিউটি করি, যদি কোনো রাষ্ট্রের উচ্চপদস্থ বা মন্ত্রী নিরাপত্তা বিআইপি ডিউটিতে আমরা যদি কোনো আশঙ্কা দেখা যায়, এই ক্ষেত্রে কিন্তু আমরা স্কোয়াড ডিউটির যে নিয়ম কানুনগুলো রয়েছে ওখানেও কিন্তু বলা রয়েছে আত্মরক্ষার ব্যক্তি, সেখানেও আপনি কী করবেন, আত্মরক্ষার ক্ষেত্রেও আপনি আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবেন। তবে কন্ডিশন হচ্ছে ওই যে পিআরবির 154, 55, 56 আপনাকে এগুলো একটু মেনটেন করতে হবে, আপনাকে অনুসরণ করতে হবে। তাহলে পরের যে অংশগুলো বললাম যে এগুলো মোটামুটি যদি পরীক্ষার সময় থাকে আপনি একটু একটু লিখে দেবেন, কিন্তু মূলত হচ্ছে যে পুলিশ কোন কোন ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে হয়, এই যে 3টি বিষয় রয়েছে আপনারা দেখতে পেলেন, এই 3টি ক্ষেত্রেই আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবেন, অন্যথায় আর অন্য কোনো সুযোগ নেই। যে পরীক্ষায় আসে আপনি এই 3টার বাইরে লেখার দরকার নেই, আপনি 3টাই মোটামুটি নিজের মতো করে লিখবেন। তাহলে আশা করি যে আইনের বিধিবিধান বা আইনের যে আত্মরক্ষার ব্যক্তি আপনার এই একজন পুলিশ অফিসার কোন কোন ক্ষেত্রে গুলি করতে পারে, এই 3টি ক্ষেত্রে আইনের বিধিবিধান পালন করে বা আইনের প্রতি আইনের যথাযথ অনুসরণ করে আমরা এই আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবো। তো আশা করি আগ্নেয়াস্ত্র ব্যবহারের নিয়মগুলো এই পর্যন্তই। আপনারা এই প্রশ্নটি অবশ্যই আপনারা বারবার লিখে প্র্যাকটিস করবেন এবং এটি খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো। তো আজকে আশা করি মোটামুটি সহজে বুঝতে পেরেছেন। আজকে আলোচনা এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।